আমাদের কলকাতায় একদিনে যত আবর্জনা বের হয় সেগুলোই আপনাদের উপরে ফেলে দিলে আপনারা ঢাকা পড়ে যাবেন, কাজেই পাঙ্গা নিতে আসবেন না। মোহাম্মদ ইউনূসের সরকারকে হুঁশিয়ারি দিয়ে এমনই বার্তা দিয়েছেন আজ ভারত বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের শুনানির সময় যত এগিয়ে আসছে, ভারতেও কিন্তু ততই পারদ চড়ছে। আপনারা জানেন, বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উপরে আক্রমণের যে খবর উঠে আসছে, সেই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির যে আবেদন করা হচ্ছে, যে দাবি সামনে রাখা হচ্ছে, সেই সমস্ত কিছুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সেটা অনেকটাই কেমন যেন অবনতির দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছেন, আমরা কিন্তু বলেছিলাম যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যে রপ্তানি, সেটা আমরা আটকে দেব। পেট্রাপোল সীমান্তে আমরা আজ এই কাজটাই করেছি। সকাল 6টা থেকে এই কাজ শুরু হয়েছে। 24 ঘন্টা এভাবেই বাণিজ্য বন্ধ থাকবে। আগামীকাল ভোর 6টা পর্যন্ত এই রপ্তানি বন্ধ থাকবে। এরপরেও যদি বাংলাদেশে অত্যাচার না কমে এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে পরের সপ্তাহে 5 দিন আমরা এইভাবে বাণিজ্য বন্ধ করে দেব এবং তারপরেও পরিস্থিতি স্বাভাবিক না হলে 2025 শুরু হলেই লাগাতার এই রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। ওরা কি করে আলু পেঁয়াজ পায় সেটা আমরাও দেখে নেব। আমাদেরও নাম ভারতবর্ষ। তারই সঙ্গে শুভেন্দু অধিকারী কিন্তু মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারিও দিয়েছেন, তাদের শুধরে যাওয়ার কথাও বলেছেন। তারই সঙ্গে তিনি বলছেন যে ভারতের পতাকা পদদলিত করে যে দেশ, সেই দেশের অবস্থা পাকিস্তানের মতো করে ছাড়ব। বাংলাদেশের নতুন রাজাকারদের আত্মসমর্পণ করাবে ভারত। এবং শুধুমাত্র শুভেন্দু অধিকারী যে এই বিষয় নিয়ে বক্তব্য সামনে রেখেছেন তা কিন্তু নয়। এর আগে আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী, তাদের তরফ থেকে বারবারই বলা হয়েছে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার যে নীতি গ্রহণ করবে, সেই নীতির পাশে থাকবে পশ্চিমবঙ্গ সরকার এবং সেটাকেই সমর্থন করা হবে। এই বিষয় নিয়ে আলাদা করে মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার কিছু বলতে চায় না। তবে আজ বিধানসভায় এই নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে এইখানে আমি ভারত সরকারকে বলবো, ভারত সরকার যেন রাষ্ট্রপুঞ্জের কাছে আর্জি জানায় যাতে বাংলাদেশে শান্তি সেনা পাঠানো হয়। তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভারত সরকার বাংলাদেশের ঘটনা নিয়ে অদ্ভুতভাবে নীরব হয়ে রয়েছে এবং তিনি বলছেন প্রধানমন্ত্রী যদি না পারেন তাহলে বিদেশমন্ত্রী সংসদে এসে গোটা বিষয়টা নিয়ে কথা বলুন, তিনি সংসদে গোটা বিষয়টা সম্পর্কে জানান। এরপর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন যে বাংলাদেশে আমাদের যে লোকজন রয়েছেন তাদের ফিরিয়ে আনতে চাই। দরকার হলে একবেলা খেয়ে থাকবো, একটা রুটি ভাগ করে খাবো, কিন্তু আমাদের মানুষজন ওখানে থেকে অত্যাচারিত হবেন এটা আমরা একেবারেই চাই না। তারই সঙ্গে জানা যাচ্ছে যে বিধানসভায় তিনি এই নিয়ে একটি প্রস্তাব এনেছেন এবং বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলি সামনে রেখেছেন সেগুলোকেই লিখিতভাবে ভারত সরকারের কাছেও তিনি পাঠাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে নীতি নিয়েছিল যে কেন্দ্রীয় সরকারের নীতির পাশেই থাকবে বাংলাদেশ নিয়ে, এই নিয়ে তারা আলাদা করে কিছু বলবে না, সেই পন্থা থেকে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরে এলেন কেন? দেখুন, বাংলাদেশে যা ঘটনা ঘটছে সেই নিয়ে যেভাবে পারদ চড়ছে, পশ্চিমবঙ্গে যেভাবে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে এবং গোটা দেশে এই নিয়ে যেভাবে চর্চা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তার নীরবতা প্রশ্রয়ের লক্ষণ হিসেবে যাতে সামনে উঠে না আসে সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। এবং যত সময় এগোচ্ছে বাংলাদেশের ঘটনার তীব্রতা বাড়ছে, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বেরই এই বিষয় নিয়ে চুপ করে থাকার অবকাশ কিন্তু খুব একটা থাকছে না। সময় অত্যন্ত দ্রুত এগোচ্ছে এবং এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে আগামীকাল অর্থাৎ 3রা ডিসেম্বর যখন বাংলাদেশের আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের শুনানি হবে, সেখানে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের কোনো ব্যবস্থা কি আদৌ করা হবে, নাকি বাংলাদেশে রাষ্ট্রের তরফ থেকে এরকম কোনো বক্তব্য আদালতে রাখা হবে বা এরকম কোনো পন্থা তারা নেবেন যে চিন্ময় কৃষ্ণ দাস যদি এই মুহূর্তে মুক্তি পান তাহলে বাংলাদেশে যে সংখ্যালঘুরা রয়েছেন তাদের দাবি এবং তাদের কণ্ঠস্বর আরও জোরালো হবে, তাই আরো কিছুদিন তাকে বরং আটক করেই রাখা হোক। এই প্রশ্ন অনেকেই করছেন, সন্দেহের জায়গা অনেকটাই তৈরি হচ্ছে। তার পেছনে আরো অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তারই সঙ্গে এখন দেখা যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হচ্ছে এবং নতুন কিছু মামলায় তাকে যুক্ত করার প্রয়াসও কিন্তু সামনে উঠে আসছে। আপনারা জানেন এর আগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে একটি গেরুয়া পতাকা তুলেছিলেন এবং এর মাধ্যমে তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছেন। এই অভিযোগ এনে যে মামলা করা হয় সেখানেই কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে।
এখন তার বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে রাখা হচ্ছে এবং তাকে নতুন মামলায় যুক্ত করার চেষ্টা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম জেলার আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী দাবি করছেন যে বাংলাদেশের আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যার যে ঘটনা ঘটেছে এবং তারই সঙ্গে আরও যা যা সহিংস ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রত্যেকটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আসামি করতে হবে। এই দাবি শুনে আপনি অবাক হতেই পারেন। নাজিম উদ্দিনের দাবি হচ্ছে যে আমরা প্রথম থেকেই বলে এসেছি এই ঘটনার জন্য পুলিশ দায়ী। এর আগে চট্টগ্রামে আমরা দেখেছি পুলিশ কিন্তু বাংলাদেশের পুলিশ বেশ কিছু রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করেছে, কিন্তু তাদের সমর্থকদের গাড়ির কাছাকাছিও ঘেঁষতে দেয়নি। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যখন প্রিজন ভ্যানে তোলা হয় তার সমর্থকরা শুধুমাত্র গাড়ির কাছ পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন তাই নয়, প্রিজন ভ্যান তারা আটকে রেখেছিলেন অনেকক্ষণ ধরে। তারই সঙ্গে আমরা দেখেছি যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পুলিশের মাইক ব্যবহার করেছেন এবং সেখানে ওই মাইক ব্যবহার করেই তিনি বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য সামনে রেখেছেন। ওই সমস্ত বক্তব্য সামনে আসার পরেই আদালত চত্বরে মার ধর এই সমস্ত কিছু শুরু হয়, ভাঙচুর শুরু হয় এবং তারপরেই আইনজীবী সাইফুলের হত্যার ঘটনাটি ঘটে। এই অভিযোগের কথা শুনে এবং নতুন মামলায় তাকে যুক্ত করার এই যে প্রয়াস, এটা দেখে আপনি অবাক হতে পারেন। এটা ভয়াবহ অবশ্যই করে, কারণ এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পুলিশের মাইক নিয়ে প্রিজন ভ্যান থেকে যে কথাগুলো বলছিলেন বলে শোনা গেছে, সেখানে এমন কোনো উস্কানিমূলক বা চাঞ্চল্যকর মন্তব্য কিন্তু শোনা যায়নি যেখানে তিনি সবাইকে বলছেন যে তোমরা এসো ভাঙচুর করো বা মারধর করো। তো সেখানে এইরকম একটি অভিযোগ তার বিরুদ্ধে এখন করা হচ্ছে। এই গোটা বিষয়টাকেই আপনি যদি বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা যে দাবি করছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যেভাবে আওয়াজ তুলছেন, সেই সমস্ত কিছুকে দাবিয়ে দেওয়ার একটা প্রয়াস হিসাবে দেখেন, তাহলে আপনার অবশ্যই ঠাহর হবে যে এই রকম একটি মামলার কথা কেন বলা হচ্ছে এবং এই রকম নতুন অভিযোগ কেন তোলা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে। এবং এই সমস্ত আশঙ্কা আরো বেশি ঘনীভূত হয় আরো বেশ কিছু খবর সামনে আসার পর। যেমন জানা যাচ্ছে যে তাদের কাছে একদম সঠিক ভিসা, কাগজপত্র, পাসপোর্ট সমস্ত কিছু থাকার পরেও ইসকনের বেশ কিছু ভক্তদের ভারতে আসতে দেওয়া হয়নি। বাংলাদেশের পুলিশ তাদের সীমান্তে আটকে দেয় এবং তাদের ভারতে যেতে বাধা দেয়। ইসকনের ওই ভক্তরা বলছেন যে ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা সীমান্ত পার করে ভারতে আসতে চাইছিলেন, কিন্তু ইমিগ্রেশন আধিকারিক যারা রয়েছেন সীমান্তে তারা বলেন যে অন্য কোনো একটা উদ্দেশ্য নিয়ে তারা ভারতে যেতে চাইছেন, এইরকম সন্দেহ করে তাদের আটকে দেওয়া হয়েছে। সীমান্তে যে ইমিগ্রেশন আধিকারিকরা রয়েছেন তারা বলছেন এই বিষয়টা নিয়ে পুলিশের একটি বিশেষ শাখার সঙ্গে আমরা পরামর্শ করেছিলাম, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের বলে দেওয়া হয়েছে এদের যেন ভারতে যাওয়ার অনুমতি না দেওয়া হয়। অর্থাৎ ওপরতলা থেকে বলে দেওয়া হয়েছে এই ইসকন ভক্তদের যেন ভারতে যাওয়ার অনুমতি না দেওয়া হয়। এবার এই বিষয়টা শুধুমাত্র ইসকন ভক্তদের জন্যই প্রযোজ্য, নাকি বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু হিন্দুদের জন্য প্রযোজ্য, নাকি বাংলাদেশের সব মানুষের জন্য প্রযোজ্য, এটা অবশ্যই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত পরিষ্কার করেনি। তবে যারা যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতে আসতে পেরেছেন তারা কিন্তু অন্য এক ভয়াবহ কাহিনী শোনাচ্ছেন এবং বাংলাদেশের অত্যন্ত চাঞ্চল্যকর পরিস্থিতির কথা তুলে ধরছেন। যেমন গোলক বিশ্বাস, অশোকনগরের বাসিন্দা মতুয়া ভক্ত গোলক বিশ্বাস বাংলাদেশের গোলাপগঞ্জে তার গুরুর আশ্রমে তিনি গিয়েছিলেন। তিনি বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসতে পেরেছেন এবং আমাদের দেশে ফিরে গোলক বিশ্বাস বলছেন বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি, ভারতীয় দেখলেই সেখানে গালিগালাজ করা হচ্ছে, আমাকে ওষুধের দোকান থেকে ওষুধ দিতে মানা করে দেয় কারণ আমি একজন ভারতীয়, আমি ভারতীয় বলে কিছুতেই আমাকে ওষুধ বিক্রি করছিল না, অনেক কাকুতি মিনতি করার পরে, অনুরোধ করার পরে এক পাতা ওষুধ কিনতে পেরেছি। এই মুহূর্তে বাংলাদেশের তরফ থেকে, বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে ধরনের মন্তব্য সামনে আসছে তার একদম সারমর্ম করলে দাঁড়ায় যে না, কোথাও কিচ্ছু গন্ডগোল হচ্ছে না, সব ঠিক আছে, সবই ঠিক আছে, এখানে কারুর কথা বলার কোনো দরকার নেই। যেমন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলছেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হওয়ার পর থেকেই গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় গণমাধ্যম অত্যন্ত অখুশি এবং শুধুমাত্র ভারতে নয় গোটা বিশ্বে এই নিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এটা প্রচার করার জন্য এবং এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা ভীষণভাবে নিপীড়িত, তাদের উপর প্রচন্ড অত্যাচার
অত্যাচার হচ্ছে, এটা একেবারেই অন্যায্য। একদম ঠিক কথা, অন্যায্য, খুবই খারাপ ব্যাপার। ভারতের সংবাদ মাধ্যম খুব খারাপ, তারা খুব খারাপ কাজ করছে, অপপ্রচার করছে, মিথ্যে কথা বলছে। কিন্তু এইখানেই তাহলে প্রশ্ন করতে হয়, বাংলাদেশের দুটি যে সব থেকে বড় সংবাদ প্রতিষ্ঠান রয়েছে, প্রথম আলো এবং ডেইলি স্টার, তাদের ওপরে ক্রমাগত আক্রমণ নেমে আসছে কেন? কোন যুক্তিতে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কোট আনকোট নতুন বাংলাদেশের সংবাদ মাধ্যমের গলা টিপে ধরছে? এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে যে যা বলছে সবই মিথ্যে। বাংলাদেশের সংবাদ মাধ্যম তার মানে যে কথাগুলো বলছে সেগুলোও মিথ্যে, সেই কারণে তাদের উপর আক্রমণ নেমে আসছে। ভারতের সংবাদ মাধ্যম যা বলছে সেগুলো মিথ্যে, এবং গোটা পৃথিবীতে এই নিয়ে অপপ্রচার চলছে, মিথ্যে কথা বলা হচ্ছে। মানে একদম ছোট্ট করে বলতে গেলে পরিস্থিতি এইরকম যে সবার ওপরে ইউনূস সরকার সত্য, তাহার ওপরে নাই। এবং এই যে বক্তব্যগুলি আসছে তার যৌক্তিকতা ভারত সরকারের কাছে যে খুব একটা নেই, সেটা কিন্তু ভারত সরকারের তরফ থেকে যে বক্তব্য সামনে রাখা হয়েছে তাতে অত্যন্ত পরিষ্কার। আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রয়েছেন রণধীর জয়সওয়াল, তিনি বলছেন, উগ্র বক্তব্যের ঢেউ, সহিংসতা ও উস্কানির ক্রমবর্ধমান ঘটনায় আমরা উদ্বিগ্ন। এসব বিষয় শুধু মিডিয়ার অতিরঞ্জন হিসেবে খারিজ করে দেওয়া যায় না। তারই সঙ্গে তিনি বলছেন, এই বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সব সংখ্যালঘুকে রক্ষার দায়িত্ব পালন করতে হবে। এই গোটা বিষয়টা নিয়ে ভারতের অবস্থান ঠিক কি, এই প্রশ্ন যখন তাকে করা হয়, তিনি উত্তর দেন, আইনগত প্রক্রিয়া চলছে। আমরা আশা ও প্রত্যাশা করি যে এসব প্রক্রিয়া সুষ্ঠু, ন্যায়সঙ্গত ও স্বচ্ছতার মধ্যে দিয়ে হবে, যাতে এই সব ব্যক্তি ও সংশ্লিষ্ট সবার আইনি অধিকারের ওপর পূর্ণ সম্মান প্রদর্শন নিশ্চিত করা হবে। সুষ্ঠু, ন্যায়সঙ্গত এবং স্বচ্ছতার কথা সামনে তুলে ধরা হচ্ছে, কিন্তু তারই অভাব লক্ষ্য করা যাচ্ছে পরতে পরতে। আপনারা জানেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী শুধু নয়, তারপরে আরও দুজন সন্ন্যাসীকে কিন্তু বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করেছে, এবং সেখানে পুলিশের তরফ থেকে শুধু এটুকুই সামনে রাখা হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই একই তদন্তে সন্দেহভাজন হিসেবে আরও দুই সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ওই দুই সন্ন্যাসী কারাগারে দেখা করতে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে, এবং তাকে কিছু খাবার, ওষুধ এবং টাকা দিতে গিয়েছিলেন। তার সঙ্গে দেখা করে ফেরার পথেই ওই দুই সন্ন্যাসীকে বাংলাদেশের পুলিশ হেফাজতে নেয়, এই বক্তব্য সামনে উঠে এসেছে। এবং এই কারণেই আরও একবার সেই প্রশ্ন কিন্তু জোরদার হচ্ছে। ৩রা ডিসেম্বর আদালতে যখন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের শুনানি হবে, সেখানে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন কি দেওয়া হবে, নাকি পরিস্থিতি আরও জটিল এবং আরও খারাপের দিকে এগোবে? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।